আন্দোলনকারীদের দাবির মুখে পদত্যাগ করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তাকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে নজিরবিহীন বিক্ষোভ হয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। এই ফারুকী কোন সময় বিগত এই ৩৬ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনো নয়। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? যেই মানুষটা ছাত্র জনতার আন্দোলন ও বিপ্লবের পক্ষে তো নয়, বরং ছাত্র জনতার বিপ্লবের বিরোধী ছিল এবং বাংলাদেশের ওলামা একরাম বিদ্বেষী, সেই আলেমদেরকে বিদ্বেষ করত। হেফাজতের যেই আলেমদেরকে শাপলা চত্বরে গণহত্যা করে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডে যেই মানুষটা সরাসরি সমর্থন করেছে এবং সে বলেছে যে ঠিকই আছে, এই যে গণহত্যা করা হয়েছে বা শাপলা চত্বর ক্লিয়ার করা হয়েছে, জঞ্জালমুক্ত করা হয়েছে, এটা একটা ভালো কাজ করা হয়েছে, মানে সে এই গণহত্যাটাকে সাপোর্ট করেছে। সেরকম একটা মানুষকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করাটাই তো একটা বড় ভুল। কারণ অন্তর্বর্তী সরকারের এটা মাথায় রাখতে হবে যে যেই ছাত্র জনতা ক্ষমতার চেয়ার তাদেরকে এনে দিয়েছেন, সেই ছাত্র জনতার বিপক্ষে বা তাদের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে যদি তারা সিদ্ধান্ত নেয়, তাহলে সেই চেয়ার ছাত্র জনতা আবার টেনে নিতেও তারা দ্বিধাবোধ করবে না। এমনকি এই যে উপদেষ্টা ফারুকী নির্মাতা, তো সেই মোস্তফা ফারুকীকে উপদেষ্টা করার পরেই যখনই ছাত্র জনতা আবার তাদের বিরুদ্ধেই নতুন করে আন্দোলন শুরু করলো, সমালোচনা শুরু করলো, শেষমেশ এই ছাত্র জনতার সমালোচনা ও তোপ ও আন্দোলনের মুখে পড়েই এই উপদেষ্টা মোস্তফা ফারুকী সে পদ ছাড়তে বাধ্য হয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে সমালোচিত ও বিতর্কিত উপদেষ্টা মোস্তফা ফারুকী শেষমেশ যে ছাত্র জনতার সমালোচনা ও আন্দোলনের মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছে, সেটা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই মোস্তফা ফারুকী ও উপদেষ্টা নিয়োগের বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকীকে, এই ফারুকী কোন সময় বিগত এই ৩৬ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনো নয়। তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে, সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তোষামোদি করবে না। কেউ একটা লাইন লিখে, কেউ একটা শব্দ বলেও তোষামোদি করে। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না। যদি পারতো তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল, ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনেও ধারণ করার মতো মানসিকতা রাখে, শুধু তাদেরকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা হওয়া উচিত। আমরা যেটা দেখছি, একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, আর বাংলাদেশের 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টাই নেই। আপনি রংপুর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেই। আবার সিলেট বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, 3টা বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা। মানে পুরো বাংলাদেশের 6টা বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা, আর 2টা বিভাগ থেকে আমার উপদেষ্টা হচ্ছে 21 জন, প্রায় 22 জন। তো এটা কোনোদিনও একটা দেশের সামগ্রিক যে একটা চিত্র, যেটা আমরা প্রত্যাশা করি যে একটা সমান ডিস্ট্রিবিউশন হবে, সবকিছু ডিসেন্ট্রালাইজড হবে, এটা কোনোদিন এটা বহিঃপ্রকাশ করে না। আমরা আমাদের জায়গা থেকে যতই সমতার গল্প বলি, যত কিছুই বলি না কেন, যদি কাজে প্রকাশ না করি তাহলে ওই কথার কোনো মূল্য নাই। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে আপনি 24 জনকে 8টা বিভাগে 3 জন করে ভাগ করে না দেন, সমস্যা নেই। আমরা এই ইকুয়ালিটির কথা বলতেছি না, কিন্তু ইকুইটি থাকতে হবে, অন্তত আপনার রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকতে হবে। সেই জায়গা থেকে অন্তত এমন হতে পারতো যে প্রত্যেক বিভাগ থেকে 1-2 জন করে রয়েছে, প্রয়োজন অনুযায়ী কোনো বিভাগ থেকে 1-2 জন বেশিও থাকতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এই বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এটি একটি সীমাবদ্ধতা যে তারা তাদের এই যে উপদেষ্টা পরিষদে এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজড, এটি বিভাগ পর্যায়ে তারা করতে পারে না।
মানে আমরা হচ্ছে এরকম শ্রেণীবিন্যাসে ওইভাবে যাব না যে কার সামর্থ্য কি, কে কতদূর পড়াশোনা করেছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট একটা পদের জন্য আমরা ধরুন যে কোনো একজন, একটা মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা যাকে নিয়ে আসা হচ্ছে, উনি ওইটার জন্য কতটুকু যোগ্য। এখন এই যোগ্যতাকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে সেখানে রাখবো। পাশাপাশি আমরা এখন কথাটা এমন আসতে পারে, যোগ্যতায় যদি প্যারামিটার হয় তাহলে আমি বিভাগের কথা কেন বলছি? ভাই, আমার 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই 24 ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, কে নীরব ছিল, কে বিপক্ষে ছিল। অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে, যে এতদিনে নির্যাতিত, যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে। এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, দেশে থেকে দেশের বাইরে থেকে হোক, সমর্থন জানিয়েছে, ওই সময়ে সৎ সাহসটি দেখিয়েছে, সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত। মুজিব ছবিতে শেখ মুজিবের ভূমিকায় অভিনয় করে কোণঠাসা হয়ে আছেন অভিনেতা আরিফিন শুভ। অথচ বেগম মুজিবের ভূমিকায় অভিনয় করে তিশারা হয়েছেন পুরস্কৃত। তিশার স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন। এই সেই ফারুকী যিনি 32 নম্বরের বাড়িটি সংস্কারের দাবি জানিয়েছিলেন 5 আগস্টের পর। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি ফারুকী দাবি জানিয়েছিলেন তিনি যেন নিজে গিয়ে শেখ মুজিবের বাড়িটি সংস্কার কাজের ব্যাপারে তদারক করেন। এছাড়া আগের ফেসবুক স্ট্যাটাসগুলোতে হাসিনার প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন ফারুকী। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরও এসব স্ট্যাটাস ছিল। এজন্য উপদেষ্টা হওয়ার পর অনেকে ব্যঙ্গ করে লিখেছেন ফারুকী ফ্যাসিস্ট সরকারের সমর্থন জানিয়ে দেওয়া ফেসবুক পোস্টগুলো সরানোর সময় পায়নি। তাকে এসব পোস্ট সরানোর জন্য সময় দেওয়া উচিত ছিল। নবনিযুক্ত উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীকে শাহবাগী নাস্তিক্যবাদী দোসর আখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফিকে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন এই ফারুকী। তাই তাকে ক্ষমা করা যায় না। হেফাজতে ইসলামের এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকীকে দায়িত্ব দেওয়ায় নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফারুকীকে সরকারের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় তারা হতবাক হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মোস্তফা সরোয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী সরকারের দোসর। অন্তর্বর্তী সরকারও ফ্যাসিবাদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সরকার আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। দেশের সন্তানেরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। তাদের পুনর্বাসন চেষ্টা চালালে দেশের আপামর তৌহিদি জনতা সরকারকে ক্ষমা করবে না। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। এছাড়া ওই আইনজীবী নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানান। নোটিশে বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাহিরের থেকেও বাংলাদেশি দেশপ্রেমিক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ব্যাপকভাবে সমালোচনা এবং এই যে উপদেষ্টা ফারুকীকে উপদেষ্টা বানানো হয়েছে মোস্তফা ফারুকী, এই বিষয় নিয়ে সকলেই কিন্তু সোচ্চার এবং সকলেই প্রতিবাদ করতেছে এবং সমালোচনা করতেছে যে কেন মোস্তফা ফারুকীর মতো একজন নির্মাতা, যে কিনা ছাত্র জনতার পক্ষে থাকা তো দূরের কথা, ছাত্র জনতার বিপ্লবের বা ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার বিপরীত ছিল, বিরোধী ছিল, এবং শুধু তাই নয়, সে বাংলাদেশের ওলামা একরামদের বিদ্বেষী ছিল। সে ওলামা একরামদেরকে বিদ্বেষ করে সে হেফাজতের যেই গণহত্যা চালানো হয়েছে শাপলা চত্বরে, সেই গণহত্যাকে সে সমর্থন করে এবং সে তখন এই যে গণহত্যাটা চালানো হয়েছে এই গণহত্যাকে সে বলেছে যে
শাপলা চত্বর ক্লিয়ার করা হয়েছে, বেশ ভালো করা হয়েছে, জঞ্জাল মুক্ত হয়েছে, মানে সে বেশ এর কারণে খুশি হয়েছে। তো যেই মানুষটা আলেমদেরকে গণহত্যায় খুশি হয় সে কেমন মানুষ এবং সে উপদেষ্টা হওয়ার উপযুক্ত কিনা, এটাই হচ্ছে বড় প্রশ্ন। এবং এইটাই কিন্তু এখন দেশের বাংলাদেশের জনগণ, দেশের এবং দেশের বাহির থেকে সকলেই কিন্তু এই একই কথা বলতেছেন যে এই যে বিপ্লব হয়েছে ছাত্র জনতার মাধ্যমে, তো ছাত্র জনতার যেই বিপ্লব এবং ছাত্র জনতার যেই আশা আকাঙ্ক্ষা, সেটা যারা রক্ষা করবে এবং যারা এটার পক্ষে ছিল এবং যোগ্য ব্যক্তি, তো তাকে উপদেষ্টা বানানো যায়। কিন্তু যেই ব্যক্তি ছাত্র জনতার আকাঙ্ক্ষা বিরোধী, আশা আকাঙ্ক্ষা বিরোধী, বিপ্লব বিরোধী, ওলামা একরাম বিরোধী, ওলামা একরাম বিদ্বেষী, তো সেই মানুষটাকে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। এবং উপদেষ্টা হিসেবে নিয়োগ করার পর থেকে কিন্তু ব্যাপকভাবে সমালোচনা একাধারে চলতেছে এখনো পর্যন্ত। তো আশা করা যায়, অনেকেই বলতেছেন যে শেষমেশ হয়তোবা এই উপদেষ্টা মোস্তফা ফারুকী সে পদত্যাগ করতে পারে, সে পদত্যাগ করতে বাধ্য হতে পারে। হ্যাঁ, এরকমটা অনেকেই কিন্তু মনে করতেছেন। তো দর্শক, আপনিও এই যে বিষয়টা আজকে দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সাথে আপনিও একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।